This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। আর ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই দেখে নেব বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর। বাংলায় এসআইআর হচ্ছে। বাংলায় কবে এসআইআর সঠিক সময়ে জানানো হবে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ভোট চুরির মিথ্যে অভিযোগকে ভয় পায় না নির্বাচন কমিশন। আজ সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। অন্ধ্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। রেল লাইনের পাশে উদ্ধার ফারাক্কার এক শ্রমিকের দেহ। ঠিকাদারের বিরুদ্ধে খুনের অভিযোগ করছেন তার পরিবারের লোকজন। নেক্সট, চাকরিহারাদের এসএসসি অভিযান নিয়ে বিস্ফোরক পুলিশ। কাল হিংসাত্মক আন্দোলনের ছক দাবি পুলিশের। দুই শিক্ষকের ফোনের কথোপকথনে হিংসার ছক জানতে পারছে পুলিশের তরফ থেকে, এমনটাই জানানো হয়। ফোনের অডিও প্রকাশ বিধাননগর পুলিশ কমিশনারেটের। নেক্সট, তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র খানাকুল। বিজেপির পার্টি অফিস ভাঙচুর, তৃণমূলের বাইক মিছিলে পাল্টা হামলার অভিযোগ। কাল 12 ঘন্টা খানাকুল বন্ধের ডাক দিয়েছে বিজেপি। নেক্সট, কোচবিহারের তৃণমূল নেতা খুনে প্রথম গ্রেফতার 7 দিন পর। গ্রেফতার করা হলো অসম বাংলাদেশ সীমান্ত থেকে শার্প শুটারকে। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র সমেত 4 রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। অন্যদিকে বেলঘরিয়ায় চাঁদার জুলুম, প্রতিবাদী যুবককে মারধর। প্রতিবাদী যুবককে মারধরে ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। নেক্সট, তিনি সাময়িক বিরতি নিয়েছিলেন, আবারও ফর্মে হুমায়ুন কবির। জেলা নেতৃত্বকে তিনি আবারও নিশানা করলেন। ভরতপুরের বিধায়ক জেলা নেতৃত্বকে তিনি নিশানা করেছেন, ভুঁইফোর বলে আখ্যায়িত করেছেন তিনি। নেক্সট, নাকতলায় ছাত্রীকে নির্যাতনের অভিযোগ। সরকারি স্কুলে 4র্থ শ্রেণীর ছাত্রীকে নির্যাতন করা হয়, অভিযোগ এমনটাই। অভিযুক্তকে ধরে ফেলেন, তারপরে অভিভাবকরা তারা মারধরও করেন। পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং এই অভিযুক্ত বহিরাগত বলেও জানা যাচ্ছে। অন্যদিকে আবারও বিপর্যয় হিমাচলে, আশঙ্কায় হড়পা বান। হিমাচলের মান্ডি জেলায় হড়পা বানের জেরে ক্ষয়ক্ষতি। পানারসা তাকুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। বন্ধ চণ্ডীগড় মানালি জাতীয় সড়ক। নেক্সট, মহাকাশ ছুঁয়ে দেশে ফিরলেন শুভাংশু শুক্লা। 15 জুলাই মহাকাশে মিশন সেরে পৃথিবীতে ফেরেন। এবার দেশে ফিরলেন শুভাংশু। খেলা হবে 21-এর ভোটের আগে বলেছিল বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। আবার 24-এও খেলা হলো, 26-এ খেলা হবে করতে করতে খেলা শুরু হয়ে গেল কিন্তু। আর সেই খেলার মাঠে শুরু হয়ে গেল দাদাগিরি। মেদিনীপুরের পর এবার ভাঙড়। স্কুলের খেলায় শিক্ষককে বেধড়ক মারের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগের আঙুল শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা খয়রুল ইসলামের বিরুদ্ধে। আসুন বিস্তারিতভাবে আপনাদের দেখাই। 13ই অগস্ট সেদিন ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি উদ্যোগে উদ্বোধন হয় আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার। আর শনিবার খেলা হবে দিবসেই ভীষণ রকম খেলা হয়ে গেল ফুটবল ময়দানে। ফাইনাল ম্যাচে তখন মুখোমুখি ভগবানপুর হাই স্কুল এবং হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা। খেলার শুরু থেকেই দুপক্ষের বচসায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল। এক্সট্রা টাইমের সময় আচমকাই মাঠের বাইরে মারধরের অভিযোগ ওঠে হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার এক শিক্ষককে। এখান থেকে প্রচণ্ড রক্ত ঝরেছে। আর এই অবস্থা দেখেন, এই সারা শরীর আমাকে খানায় ফেলে 20-30 জন মিলে অটোমেটিক মেরেছে। আমি সব ঝেড়ে ফেলেছি। এই চশমাটা টোটাল এই অবস্থা। এই চশমাটা এই ভেঙে দিয়েছে। এই চশমা ভেঙে এখানে আমার মাথায় এবং মুখে সবচেয়ে বেশি আঘাত করেছে। স্যারকে মারধর করলো। আমিও গিয়েছিলাম ওখানে, যাওয়ার পর দেখলাম আমাকেও ঠেলে ফেলে দিয়েছে পার্টি বাড়ার লোক। মানে স্যারকে উদাহরণ মারধর করা হলো। মারধর করা হওয়ার পরে তারপরে সবাই ছিল, সব পুলিশ টুলিশ ছিল, থাকিয়ে দিয়েছে। তারপরে স্যারকে আমাদের থানায় ডাইরেক্ট বড়বাবু নিয়ে থানায় নিয়ে আসে। আর আমার পুলিশ প্রশাসন ছিল, কোনো কিছু করেনি ওখানে, কোনো কিছু করেনি। ওখানে সব কিছু দেখছিল দাঁড়িয়ে। ঘটনার সূত্রপাত ম্যাচে বহিরাগত ফুটবলারদের খেলানোকে কেন্দ্র করে।
আক্রান্ত শিক্ষক উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে লেখেন, ভগবানপুর হাই স্কুলের সভাপতি খয়রুল ইসলামের নেতৃত্বে বহিরাগতরা হামলা চালিয়েছে। করেছে আমাকে আর একজন শিক্ষককে মেরেছে এবং ছাত্রদের প্রচণ্ড মানে বিভৎস ভাষায় গালিগালাজ করেছে এবং এদেরকে মার্ডার করার উল্টোপাল্টা করার হুমকি ধমকিও দিয়েছে। যাই হোক, আমাদের কেসটা লিখলেন না এবং আমাদের ডায়েরি নাম্বারও দিলেন না। বুঝলেন, তাহলে কি থানাতেও খেলা হয়ে গেল? অভিযুক্ত তৃণমূল নেতা খয়রুল ইসলাম, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ। শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেই পরিচিত এই খয়রুল ইসলাম, সেই কারণে কি অভিযোগ পেয়েও পুলিশ হাত গুটিয়ে? নেপথ্যে আবার রাজনীতির খেলা দেখছেন অভিযুক্ত খয়রুল ইসলাম। সম্পূর্ণ ভিত্তিহীন একটা মোটামুটি রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে আমি বা আমার কেউ যুক্ত নয়। যে অপপ্রচার, যে রাজনৈতিক প্রতিহিংসা করার চেষ্টা করছে একজন মাস্টারমশাই হয়ে। তৃণমূল নেতার কথাতেই স্পষ্ট, খেলার এখনো অনেক বাকি, রাজনীতির খেলা বলে কথা। ফলে বুঝতেই পারছেন, ময়দান যখন রাজনীতি, মাঠ যখন রাজনীতি, দোরগোড়ায় যখন করা নাড়ছে ভোট, নক নক নক, তখন খেলা হবে। আর এই খেলা হবে করতে করতে খেলা শুরু হয়ে গেল পুলিশ হাত গুটিয়ে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ, অবশ্যই ক্ষেত্র বিশেষ, এ কথা আর আমার বলার অপেক্ষা রাখে না। প্রশ্নটা উঠেছে যে কারণে, যে পুলিশ কেন হাত গুটিয়ে? না, এ প্রশ্ন তো নতুন করে এই ঘটনায় হঠাৎ করে উঠে আসলে এমনটা নয়। ব্যাক টু ব্যাক নানা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, পুলিশের কার্যকলাপ নিয়ে, পুলিশের তৎপরতা কোনো কোনো ক্ষেত্রে দেখাচ্ছে ব্যাপক, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ দেখতেই পাচ্ছে না, দেখেও দেখছে না। তৃণমূল নেতা বলে কি এক্ষেত্রে ছাড়? অথচ দেখুন, পুলিশ চাইলে পারে, সেই উদাহরণও আমি আপনাদের দেখাচ্ছি। করুন, চাক্ষুষ করুন, দেখুন। 9 অগস্ট, সেদিন ভরদুপুরে কোচবিহারের পুন্ডিবাড়িতে শুট আউট। ডোডেয়ার হাটে ঝাঁঝরা হয়ে যান যুব তৃণমূল নেতা অমর রায়, তার মা পঞ্চায়েত প্রধান। 7 দিনের মাথায় প্রথম গ্রেফতার। অসম বাংলার সীমান্ত থেকে শার্প শুটারকে পুলিশ পাকড়াও করল। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র সমেত 4 রাউন্ড গুলি। যে রাজ্য সরকারের পুলিশ কাজ তো এখন পর্যন্ত সঠিকভাবে করছে। আমার বিশেষ প্রয়োজন হচ্ছে কে কাজটা করাইলো। পুলিশের তদন্তে আস্থা রয়েছে পরিবারের, কিন্তু যুব তৃণমূল নেতা খুনে মাস্টার মাইন্ড কে? এই শার্প শুটার হিসাবে ওই মামলা ইনভলভ ছিল, আর এর সাথে আরও লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে। বাকি যে আছে আমরা তদন্ত করছি। কোচবিহার পুলিশ কনফিডেন্ট, যুব তৃণমূল নেতা খুনে সকলকেই ধরতে পারবে। তাহলে কোচবিহারে পুলিশ পারে, কিন্তু ভাঙড়ে অভিযোগ পেয়েও পুলিশ পারল না। পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনাতেও অভিযুক্তকে পুলিশ ধরে ফেলল। গত বৃহস্পতিবার পদ্মশ্রী সাঁতারুর হিন্দ মোটরের বাড়ি থেকে সোনা, রূপো, ব্রোঞ্জের মেডেল সহ সমস্ত পদক খোয়া যায়। তদন্তে নেমে সোর্সকে কাজে লাগিয়েই সফল হুগলি পুলিশ। 295টা পদক উদ্ধার হয়েছে, তবে পদ্মশ্রী পদক এখনো মেলেনি। দুখানা দেওয়া হয়, মানে দুটো রিপ্লিয়ে দেওয়া হয়। একটা যেটা বড়, যে রাষ্ট্রপতি পড়িয়ে দেওয়া, ওটা আমার কাছে কলকাতার বাড়িতে আছে। আর যেটা ছোট, সেটা মেডেলের সাথে ওখানেই, মানে ওই আমার শোকেসে ওখানেই রাখা ছিল। তো এখন অনেক মেডেলের সাথে এটাও আমার মনে হয় যে ভবিষ্যতে নিশ্চয়ই পেয়ে যাবো, এটাই আশাবাদী আমি। চুরির ঘটনায় বিশেষ দল গঠন করে তদন্তে নামে পুলিশ। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এবং ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হয়। সূত্র ধরে রিসরা 4 নম্বর রেল গেট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি। আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। পুলিশের সন্দেহ চুরিতে আরো কেউ যুক্ত থাকতে পারে, তাদের ধরতে পারলে আরো পদক উদ্ধার হবে। এইরকম ভাবে এখনো অনেক ইন্টারন্যাশনাল, মানে অস্ট্রেলিয়াতে পাওয়া, নিউজিল্যান্ডে পাওয়া, ধরুন সিঙ্গাপুরে পাওয়া, তো এইসব মেডেলগুলো, অনেক এশিয়ান চ্যাম্পিয়নশিপগুলো, অনেক মেডেল এখনো বাকি আছে। আমার মনে হয় ওগুলো উদ্ধার করে দেবে। পুলিশের তদন্তে আস্থা প্রকাশ করেছেন পদ্মশ্রী সাঁতারু। তাহলে পুলিশ পারে, কিন্তু ভাঙড়ের ঘটনায় পুলিশ পদক্ষেপ করতে পারল না। ফলে এটাই হচ্ছে প্রশ্ন, যে পুলিশ পারে না তা নয়। পুলিশের এফিসিয়েন্সি নিয়ে আমরা কেউ প্রশ্ন তুলছি না। পুলিশ যথেষ্টই এফিশিয়েন্ট, বারবার সেই নিদর্শন রয়েছে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বিস্মিত হতে হয় আমাদের, তার কারণ পুলিশ কোনো ক্ষেত্রে পারে না, একেবারে জড়ভরত হয়ে থাকে। কারণ বুঝতেই পারছেন, বেশ কিছু ক্ষেত্রে সেই কারণটাও
স্পষ্ট হয়েছে। রাজনীতির সেকাল একাল, তবে সব আমলে পুলিশকে রাজনীতি কাঠগড়ায় দাঁড় করিয়েছে। মানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেনি এমন কোনো রাজনৈতিক টেনিয়র খুব একটা দেখতে পাওয়া যায় না। অন্ততপক্ষে এ রাজ্যের নিরিখে আমি যদি বলি, আমার দৃঢ় বিশ্বাস এই মুহূর্তে যারা আপনারা ঠোঁট কাটার কথা শুনছেন তারা বিশ্বাস করবেন। এখন তো বিরোধীরা বারবার পুলিশকে নিশানা করে, আরও বেশি বেশি করে পুলিশকে নিশানা করে। আর নিশানা করার মতন কাজকর্ম পুলিশ বেশ কিছু জায়গায় করে, কথা আর নতুন করে বলছি না। মেদিনীপুরে খেলার মাঠে রেফারি পিটিয়ে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের চেয়ারম্যানের ভাইপোকে। আপনারা জানেন ভাঙড়ে কেন ছাড়, তাহলে এ প্রশ্ন তুলব না আমি ঠোঁটকাটা, সে প্রশ্ন আবারও তুললাম যে ভাঙড়ে কেন ছাড় দেওয়া হলো শওকত ঘনিষ্ঠ এই ব্যক্তিকে। আসুন সে প্রশ্নের উত্তর খোঁজার একটু চেষ্টা করি। বন্ধু আসো, খেলা হবে, মাঠেই আছি, খেলা হবে, ভীষণ রকম খেলা হবে। খেলা হবে দিবসের আগেই ভীষণ রকমের খেলা হয়ে গেল মেদিনীপুরের মাঠে। রেফারিকে লাথি, শ্রীঘরে তৃণমূলের পুরপ্রধানের ভাইপো গ্রেফতার। মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খানের ভাইপো রাজা খান। মেদিনীপুরে পুলিশ পারল। আর ভাঙড়ে অভিযুক্ত শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম। অভিযোগ দায়েরের পরেও পুলিশ পদক্ষেপ করতে পারল না। মেদিনীপুরের একটা ঘটনাকে কেন্দ্র করে সেই খবরের সঙ্গে এই খবরকে যুক্ত করে একটা বিরাট আকার ধারণ করার চেষ্টা করছে, কিন্তু এই খবরের সাথে কোনো সত্যতা নেই। খবরের সত্যতা নেই। খয়রুল ইসলামকে ডেকে পুলিশকে জিজ্ঞাসাবাদ করেছে। তৃণমূল তো সার্কাস পার্টি, সার্কাস পার্টি যেরকম ট্যাপিজের খেলা হবে, এখানে তো এইটাই হবে, কেউ লাত মারবে, কেউ মারামারি করবে। দেখুন, ভাঙড়ে শিক্ষককে একটু মারধর করবে না, এতে হতে পারে না? এর আগে শিক্ষিকাকে জগ ছুড়ে মারা হয়েছিল ভাঙড় কলেজে। না না, এটা একেবারেই সেরকম নয়। প্রথম কথা, এখন কি হয়েছে, এই জামানায় সবাই তৃণমূল, বুঝলেন তো, সবাই কারুর না কারুর ঘনিষ্ঠ, কারুর না কারুর অনুগামী। যে একসময় বিজেপির নেতা, সেও দেখবেন কদিন পরে তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করবে। দেখবেন যত নেতা কালকে তাদের চুল্লু খাওয়া দিন ছিল, খেলা, চুল্লু খাওয়া, হুইস্কি খাওয়া, মাংস খাওয়া, আনন্দ করা, মস্তি করার দিন। মস্তি করতে গিয়ে মারামারি, উৎপাতের ধন চিৎপাতে যাচ্ছে। শওকত মোল্লার এলাকার নাম ভাঙড়, সেখানে শিক্ষক একটু গুলি টুলি না খেলে পরে ব্যাপারটা খবরের শিরোনামে আসে না। এটা কি শিক্ষককে কিলচর মেরেছে, সেটা আর এমন কি ব্যাপার? এটাই তৃণমূলের সংস্কৃতি, ভাঙড়ের তৃণমূল তো কথাই না। আর এক্ষেত্রে যে কথা বললেন, সেটা সদ্য পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই বারুইপুর কমিশনারেটের আন্ডারে তারা খতিয়ে দেখছেন। খতিয়ে দেখে যা যা আইনি ব্যবস্থা নেওয়া, সেই ব্যবস্থা পুলিশ নেবে। কোনো তৃণমূল নেতা বলে আর বাড়তি অ্যাডভান্টেজ এই রাজ্যের বুকে পাওয়া যায় না, সেটা একাধিক ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন। খতিয়ে দেখে পুলিশ পদক্ষেপ করবে। ততক্ষণে আবার অভিযোগকারীর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ দায়ের হয়েছে থানায়। অভিযোগ করেছেন খোদ অভিযুক্ত খয়রুল ইসলামী। আমার নাম ধরে মানে ইন্ডিকেট করে যে কিলচড় মারা এবং আমার বিরুদ্ধে অপপ্রচার করা, সম্মানহানির চেষ্টা করা, তার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে আমি চেষ্টা করেছি। কি বুঝলেন? তাহলে খেলা হবে আরেক খেলা। আসলে এ রাজ্যে খেলার শেষ নেই। আর পরিস্থিতি বারবার যে প্রশ্ন আমাদের করতে বাধ্য করে, কখনো কখনো সে প্রশ্ন বাঙালি হয়ে গর্বই হয়। এটাও বাঙালি অস্মিতা বলতে পারেন যে আমাদের ধার করার মতো বেশ বিখ্যাত বেশ কিছু লাইন রয়েছে, যেগুলো একেবারে প্রবাদে পরিণত হয়ে গিয়েছে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, সেই কবিতার পংক্তি ধার করে বলি, অনেকেই ধরে ফেলেছেন জানি, কারণ শক্তি চট্টোপাধ্যায় বলতে যে পংক্তিগুলো কিলবিল করে তার অন্যতম, যেতে পারি কিন্তু কেন যাব না। এক্ষেত্রে যাওয়া নিয়ে খুব একটা ইতস্তত করেননি আরও এক রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বারবার বিতর্কের খেলা ঘুরিয়ে দিয়েছেন, জমিয়ে দিয়েছেন। আমি হুমায়ুন কবিরের কথা বলেছি। গত 11ই আগস্ট নির্দেশ মেনে তিনি দলের নাম্বার 2-র সঙ্গে বৈঠক করেছেন। তার কয়েকদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি নতুন দলের একটা ইঙ্গিত, একটা কথা বিতর্ক উস্কে দিয়েছিলেন। মানে দলে থেকে কাজ করতে পারছি না, এমন একটা ভাষা আভাস তিনি দিয়ে রেখেছিলেন। তারপরই তার সঙ্গে দলের নাম্বার 2-র বৈঠকের কথা জানতে পারা যায়। তিনি বৈঠক করেছেন। বৈঠক থেকে বেরিয়ে তিনি কি বলেছেন? বৈঠক নিয়ে তিনি মুখ খুলবেন না। ভাবুন, এক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে তার স্ট্র্যাটেজি তিনি বদলেছেন। কখনো কখনো তিনি
বক্তব্য রেখেছেন। তার বক্তব্য রাখাটা শুধু বক্তব্য রেখেছেন বললে কম বলা হবে, তার কারণ তিনি যতবারই মুখ খুলেছেন ততবারই কোনো না কোনো বিতর্ক তিনি উস্কে দিয়েছেন। মাঝখানে কিছুদিন একটু তিনি অবসর নিয়েছিলেন, সাময়িক অবসর বলবো না, সাময়িক বিরতি নিয়েছিলেন এই বক্তব্য রাখা থেকে। আবারও তিনি ফর্মে ফিরে এসেছেন। তিনি আরও একটা বিষয় সেদিন বলেছিলেন, আপনাদের পরপর মনে করাই, যে বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। তারপর দিন কয়েক তিনি চুপচাপ ছিলেন, তারপর আবারও ফিরে আসলেন ফর্মে। কোন ফর্মে? হুমায়ুন ফর্মে। সাময়িক বিরতির পর ফের ফর্মে হুমায়ুন কবির। দলের জেলা নেতৃত্বকে এবার তিনি নিশানা করলেন। 11ই আগস্টের বৈঠকে অভিষেক নাকি ধমকেছেন এই অপপ্রচার জেলার ভুঁইফোড় নেতাদের, তৃণমূল কংগ্রেস নেতাদের, এমনটা হুমায়ুন বলছেন। ভরতপুরের তৃণমূল বিধায়কের নিশানায় দলেরই জেলা নেতৃত্ব। যে তিনি ভুঁইফোড় বললেন, এই ভুঁইফোড় তিনি বলছেন কাদের? তার দলেরই জেলা নেতৃত্বকে, যে সেদিন তার সম্বন্ধে বৈঠকের পর বেশ কিছু গুজব রটেছিল। ব্যাস সেই কথা বলতে গিয়ে আবার বিস্ফোরক মন্তব্য করে ফেললেন তিনি। হ্যাঁ, তার মন্তব্য আমি ব্যাখ্যা দিলে চলবে না, তার মুখ থেকে শুনতে হবে। জীবন শাহ অনুব্রত মন্ডলের অনুগত, আর কাজল শেখরা এখন এখানকার এক কথায় বালিচোরদের সাথে তার সম্পর্ক। এ নিয়ে আমি কিছু বলবো না। শুনলেন তিনি কি বললেন? বলে আমি বারবার বিতর্ক শব্দটা ব্যবহার করে কি ভুল করলাম? না। কাদের বিরুদ্ধে বললেন? তার দলেরই নেতাদের বিরুদ্ধে। কোন কোন নেতা? যে কোনো নেতা নয় কিন্তু, যে নাম করছেন তিনি দোর্দণ্ড প্রতাপ বললেও তাদের কম বলা হয়। বীরভূমের বাঘ আগে একজন ছিল, এখন ফেউ, বাঘ ইত্যাদি সব অনেক কিছু। বীরভূমের গোটা বিষয়টা আপনারা জানেন, নতুন করে আর কি বলবো। বীরভূমের কাজল শেখের কথা বলছেন হুমায়ুন কবির, তার সঙ্গে জেলার বালিচোরদের সম্পর্ক বলছেন। অবাক হব না? বিতর্কিত বলবো না? আসুন আরো একবার শুনি। হুমায়ুন কবিরকে নিয়ে নতুন করে কিছু কথা নেই, দলের পক্ষ থেকে সমস্ত কিছু জানানো হয়েছে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে মিটিং করে বেরিয়ে তিনি বলেছিলেন যে সমস্ত ঠিক আছে, আমি খুব খুশি। মুখ খুলবো না, কথা বলবো না, নো কমেন্টস। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তিনি আমাদের সেনাপতি, খুব ভালো আলোচনা হয়েছে। তিনি যা নির্দেশ দিয়েছেন সেটা মান্যতা দেব। এবং তিনি কি বলছেন না বলছেন সেই বিষয়ে মন্তব্য করা কঠিন। এও তাকে শৃঙ্খলা রক্ষা কমিটি পক্ষ থেকে ফোকাস করা হয়েছিল এবং তিনি উত্তর দিয়েছিলেন। 11 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আমাকে চমকিয়েছে, কড়কিয়েছে, আমি নাকি চমকি দিয়েছি, ভয় পেয়ে গেছি, এসব বলবে। এসব অপপ্রচার। আমি অন্যায় করি না, আমি কোনো তার সামনে মানে মাথা নত করে পিছুও হটে না। এই রাজ্যে যেখানে পিসি ভাইপোকে মানে না, ভাইপো পিসিকে মানে না, দুই মালিক একে অপরকে মানে না, সেখানে নিচের তলার লোকেরা মানবে না কেন? একে অপরকে বালিচোর বলছে। মূল লড়াইটা পিঠে ভাগাভাগির লড়াই। জীবন শাহ অনুব্রত মন্ডলের অনুগত, আর কাজল শেখরা এখন এখানকার এক কথায় বালিচোরদের সাথে তার সম্পর্ক। এ নিয়ে আমি কিছু বলবো না। হুমায়ুন কবির তো যতদূর জানি মুর্শিদাবাদের বিধায়ক, তো এইটা কাজল শেখ বীরভূম জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা। তো আমার মনে হয় অবাঞ্ছিত মন্তব্য না করাই ভালো, যেই মন্তব্যে দল বিব্রত হয়। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন। আমার মনে হয় উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, প্রত্যেকের নিজের লক্ষ্য রেখা জানা উচিত, বোঝা উচিত। আমাদের এই জেলার যেসব ভূমিপূর্ণ নেতা আছে, যারা নিজেদের কোনো অস্তিত্ব নাই, অপরের অস্তিত্ব দেখে তারা চলাফেরা করে, তো এসবের তো কোনো ব্যাখ্যা দেওয়ার আমার দরকার নেই। কারণ কে কে সেই পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। শুনলেন পরপর তাদের বক্তব্য আমরা শোনালাম আপনাদের। খেলা হবে তাদের স্লোগান, কিন্তু মাঝে মধ্যে মনে হয়, মাঝে মধ্যে গুলিয়ে যায়। পরপর যখন এই বক্তব্যগুলো শুনি মনে হয় যে এমন এক খেলা হচ্ছে বা এমন এক খেলা হবে, এমন এক সম্ভাবনা তাদের স্লোগানের মধ্যে দিয়ে তারা দিচ্ছেন এই রাজনৈতিক ব্যক্তিত্বরা। মানে যিনি গোল করছেন তিনি গোলকিপার, তিনি আবার রেফারি, তিনি লাইন্সম্যান, এমনকি মাঠটাও বোধহয় তার। কখনো কখনো মনে হয় তিনি বোধহয় একাই খেলছেন, বাকিরা সবাই দর্শক। কখনো কখনো দর্শকরা আবার খেলোয়াড়ের ভূমিকায়। ওই গুলিয়ে যায়, সব হচপচ হয়ে যায় যাকে বলে, সেরকম একটা হয়ে যায়। এই দেখুন, এদিকে হুমায়ুন কবির, ওদিকে আবার আব্দুর রহিম বক্সি আছে। কে কখন কোথায় খেলছে, কে খেলা ঘুরিয়ে দিচ্ছে, যিনি ব্যাটিং করছেন তিনি আবার উইকেট নিয়ে নিচ্ছেন। মাঝে মধ্যে সত্যি আটারলি কনফিউজড হয়ে যাই আমরা।
আসুন এই বিষয়টা এবার বলি। বিজেপি নেতাদের পদাঘাত করে বাংলাদেশে পুশব্যাকের হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা। ওই ব্যাট করছেন, চুলের মুঠি ধরে মারতে মারতে বাংলাদেশে পুশব্যাক করব, তারপর ক্ষমা চেয়ে নেব, প্রকাশ্যে এভাবে হুমকি মালদা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির। শুনুন তার বক্তব্য। বন্ধ বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব, হাত ধরে বলবো আমার ভুল হয়ে গেছিল, বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি, এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারিনি, এ বিজেপি করছে বলে আমি বুঝেছি, এ বোধহয় বিজেপি করছে বলে এ বোধহয় বাংলার মানুষ নয়, তাই তাকে আমরা বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। বিজেপি বন্ধ, স্বপ্ন দেখছো, হুঁশিয়ার থাকো, সাবধান থাকো, যেইভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায় ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুনকালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছো, আমরাও তোমাদেরকে সেইভাবে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। শুনলেন তো, ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, আমিও জানি, কিন্তু মাঝে মধ্যে খুব অবাক লাগে যাদের সামনে রেখে এই রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে ভাষণ হুমকি দিচ্ছেন, যে রাজনৈতিক দলেরই হোক। হ্যাঁ, আমরা যাদের যাদের বক্তব্য শোনালাম তাদের হয়তো একটা রাজনৈতিক দলের পরিচয় রয়েছে, সেই দলের তারা সদস্য, কিন্তু এমনটা নয় যে এই রাজনৈতিক দলের মানুষজন শুধু বলছেন। এর আগেও আমরা শুনেছি, লাগাতার শুনছি, পরপর শুনি, এই যে বাক সংযমটা তাদের অনেক সময় হারিয়ে গিয়েছে বলে আমাদের মনে হয়, খুব স্বাভাবিক বুদ্ধিতে মনে হয়, তার জন্য খুব রকেট সায়েন্স লাগে না। আচ্ছা, তারা যাদের সামনে বলছেন, যারা শুনছেন, যারা এই মুহূর্তে TV9 বাংলার দর্শকরা যারা দেখছেন, তারা তো ভোটার। তারা যাদের ভোট দেবেন বা যাদেরকে সামনে দেখে ভোট দেবেন, তাদের মুখ থেকে এই ধরনের কথা শুনলে আদৌ কি ভোটারদের অ্যাক্সিলারেট করা যায় টুয়ার্ডস তাদের দল? আমি জানি না, এই প্রশ্নটা আমার মনে তো সবসময় আসে। মনে হয় রাজনৈতিক সৌজন্য থাকলে সেটা ভোটারদের সেই দলমুখী করা অনুগত হয় না, জানা নেই সেটা, কিন্তু এটা বিশ্বাস, এই সংস্কৃতিও আমরা দেখে এসেছি। জানি না কেন এখন মাঝে মধ্যে সেটা অনেকটা গুলিয়ে যায়। একা কবিরের রক্ষা নেই, ওদিকে আবার রহিম বক্সি মালদা জেলাকে, সেখানে তিনি বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে, তিনি বারবার বলেছেন বেফাঁস মন্তব্য নয়, সুপ্রিমোকেও বলতে শুনেছি, তৃণমূল সুপ্রিমোকে। তারপরেও তারা শুনছেন না নাকি অন্য কিছু ভাবছেন, সত্যি জানা নেই, স্ট্রেঞ্জ। শুনুন। জেলার ব্যাপার ওটা, রহিম বক্সি কি বলছে, সাবিত্রী মিত্র কি বলছে, ওই আমি কোনো মন্তব্য করব না। সমস্ত রকমের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য বিজেপি তাদের জন্য লড়াই করছে, আমাদের দেশের সমস্ত মানুষের জন্য, পশ্চিমবাংলার সমস্ত মানুষের জন্য, তাদের জন্য লড়াই করছে, তারা যাতে তাদের অধিকারটা পেতে পারে। আর এই তৃণমূল কংগ্রেস মানুষকে ভাগ করছে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মালদাকে নিয়ে আলাদা করে বসেছিলেন, বারংবার করে সতর্ক করার পরেও যদি এক শ্রেণীর এই ধরনের মন্তব্য আসে, সেটা কার্যত দলের ভাবমূর্তির পক্ষে খুব একটা সম্মানজনক হয় না। हमको अगर स्टेट गवर्नमेंट से पूरी मदद मिली होती, তিন নতুন মেট্রো রুটের উদ্বোধনে নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন। পুজোর আগে বাংলাকে দেওয়া এটা প্রধানমন্ত্রীর উপহার। 22শে অগস্টের ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছেছে, কিন্তু আপাত মসৃণেই মেট্রো পথে বিতর্কের কাঁটাও কিন্তু বিঁধেছে। কি আর করা যায়, আক্ষেপের সুরেই বোমাটা ফাটালেন কলকাতা মেট্রোর GM। রাজ্য সহযোগিতা করেনি তাহলে? আসুন শুনি তিনি কি বলছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, 22শে অগস্ট খুলে যাচ্ছে নতুন 3 মেট্রো রুট। কলকাতায় এসে যার সূচনা হবে প্রধানমন্ত্রীর হাতে। তার আগে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বিস্ফোরক দাবি কলকাতা মেট্রো GM-এর। মেট্রো কর্তার দাবি, রাজ্য সহযোগিতা করলে শুধুমাত্র 3টি মেট্রো রুটই নয়, আরও 13 কিলোমিটার মেট্রো পথের উদ্বোধন হতে পারত। हमको अगर स्टेट गवर्नमेंट से पूरी मदद मिली होती और हम लोग और एक 13 किलोमीटर चालू कर सकते थे।
13 किलोमीटर्स मोर चल रहा है, वेरियस स्टेजेस ऑफ डेवलपमेंट में है, बट लेकिन आई एम सॉरी कलकत्ता के वासियों के लिए जो है आई एम सॉरी कि आई कुड नॉट डू इट। মেট্রো কর্তৃপক্ষের দাবি, চিংড়িঘাটায় 366 মিটার এবং নবদিগন্ত থেকে সিটি সেন্টার পর্যন্ত প্রকল্পের জন্য যে জমির প্রয়োজন ছিল তা বারবার আবেদন সত্ত্বেও রাজ্য দেয়নি। ওই জমি মিললে কবি সুভাষ ও বিমানবন্দর মেট্রো করিডোরের একটা বড় অংশ চালু করা যেত। মুখোপাধ্যায় স্টেশন বা রুবি স্টেশন থেকে সেক্টর পর্যন্ত সম্প্রসারণের কাজ সম্পূর্ণ আটকে যাচ্ছে এই পিলার এবং এইটুকু অংশ কাজ বাকি থাকার জন্য। এই তিনটে পিলারের ওপরেই এই ব্রিজটা বসার কথা। যে ব্রিজের গার্ডার এবং অন্যান্য কাঠামো তৈরি হয়ে গেলেও শুধুমাত্র রাতে এই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের অন্তর্গত চিংড়িহাটা বন্ধ রাখতে হবে 7 দিন, সেই বন্ধই রাখতে চাইছে না প্রশাসন। এই যে যত টাকা বিনিয়োগ হলো এই এন্টায়ার পথটা তৈরি করার ক্ষেত্রে এই কানেক্টিভিটিটা যদি এনশিওর করা না যায়, তাহলে এই টাকাটা যদি ব্যাংকেও কেউ রেখে দিত 5 বছর, তার ফিক্সড ডিপোজিট অন্যরকম হতো। সেটা যদি জলে মার খায়, রোজ জল বৃষ্টির মধ্যে থাকে, তাহলে এক্সপোজ যখন হচ্ছে তাহলে এটার সার্ভিস লাইফেরও খানিকটা ক্ষতি হবে। যদিও রাজ্য অসহযোগিতার অভিযোগ মানতে নারাজ, বউবাজার বিপর্যয়কে মনে করিয়ে মেট্রোর পরিকল্পনার অভাবকেই দুষছে সরকার। যত দূর সম্ভব রাজ্য সরকারও সহযোগিতা করছে। আপনি অপরিকল্পিতভাবে করলেন বলে বউবাজারের ওখানে যে কোল্যাপসটা হলো, এটা তো বাঞ্ছনীয় নয়। কত মানুষ কষ্ট পেয়েছিলেন বউবাজারে। 22 তারিখে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আসছেন, কিন্তু উনি তো প্রকল্পগুলো উদ্বোধন করবেন, কিন্তু তার সাথে আমাদের যে বাড়ি ঘরগুলো যে ভেঙে গেছে, বাড়িগুলো ফাটল রয়েছে, সেইগুলো যেন বিশেষভাবে যেন মেরামত করা হয়, কারণ আমরা এখনও সেই ফাটার মধ্যেই কিন্তু রয়েছি। চাপা পড়ে যেতে পারি, ওপরে চলে যাব, আর যদি চাপা না পড়ে, যদি নড়ানড়ি করে, তারপরে ওরা আবার কি করবে, বার করবে। उनके घर जो है सब कुछ तैयार शुरू हो गई है, बहुत सारे घर बन चुकी हैं और सब घर बन जाएंगे। তো চলবে, অনেক সবাই আনন্দ পাবো, সারা দেশবাসী আনন্দ পাবে, কিন্তু প্রদীপের তলায় কোথাও অন্ধকারটা থেকেই যাবে, আর যে অন্ধকারটা থাকবে তারা আমার আত্মীয়। জমি জট থেকে সরকারি সাহায্য না মেলা, নবান্নের দিকে বারবার আঙুল তুলেছে রেল। রাজ্যের অসহযোগিতায় প্রকল্প সঠিক সময়ে শেষ না হওয়ার অভিযোগ উঠেছে। ফের সেই বিতর্ক খুঁচিয়ে দিয়েছে মেট্রো রেলের জিএম এর দাবি। অভিযোগ জানানো উচিত নয়, রাজ্য সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা পেয়েছেন এবং পাবেন। এই আবহেই 3 নয়া মেট্রোপথের সূচনার জোর কদমে প্রস্তুতি চলছে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে গ্রিন লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা, দূরত্ব 2.5 কিলোমিটার। নিউ গড়িয়া বিমানবন্দর রুটের অরেঞ্জ লাইনে জুড়বে রুবি মোড় থেকে বেলেঘাটা, দূরত্ব 4.39 কিলোমিটার। হলুদ লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটের যোগ হবে, দূরত্ব 7.04 কিলোমিটার। হলুদ লাইনে মেট্রো চালানোর যাবতীয় ছাড়পত্র মিলেছে। শনিবার স্টেশন পরিকাঠামো থেকে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হচ্ছে দমদম বিমানবন্দর, যার নাম দেওয়া হয়েছে জয় হিন্দ স্টেশন। এছাড়াও হাওড়া মেট্রো স্টেশনের নবনির্মিত সাবওয়ের সূচনা হবে ওই দিন। 3 নতুন মেট্রো রুটের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী। আমন্ত্রণপত্রে চমক দিয়ে বাংলায় কি কি রেল প্রকল্প হচ্ছে এবং কত টাকা অনুমোদন হয়েছে তার হিসাবও দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।